দেশের সবচেয়ে বড় স্টক ব্রোকিং এবং অ্যালগোরিদম ট্রেডিং কোম্পানি ফিনটেক ডায়নামিক্স, যেখানে শেয়ার বাজারে চাল বোঝার জন্য দুনিয়ার সবচেয়ে অ্যাডভান্সড এআই ট্রেডিং সফটওয়্যার এবং সুপার কম্পিউটার লাগানো ছিল, সেই কোম্পানিটাই যার সিস্টেম গত ১৫ দিন ধরে পুরোপুরি ফ্রিজ হয়ে পড়েছিল। না কোনো ট্রেড হচ্ছিল, না কোনো ডেটা আপডেট হচ্ছিল। প্রতিদিন কোটি কোটি টাকার লোকসান হচ্ছিল এবং বিনিয়োগকারীদের টাকা আটকে ছিল। দুনিয়া জুড়ে বড় বড় কোয়ান্ট অ্যানালিস্ট, ডেটা সায়েন্টিস্ট এবং কোডিং এক্সপার্টদের ডাকা হয়েছিল। লক্ষ লক্ষ টাকার কনসাল্টিং ফি দেওয়া হয়েছিল। সার্ভার বদলানো হয়েছিল। কোডের এক এক লাইন চেক করা হয়েছিল। কিন্তু সেই ট্রেডিং সফটওয়্যারটি টস থেকে মস হল না। স্ক্রিনে শুধু একটাই এরার আসছিল, সিস্টেম হল্টেড। ঠিক তখনই হঠাৎ কোম্পানির আলিশান কাঁচের গেটে দাঁড়ানো রদ্দি কাগজ তোলা একটা ছেলে ধীর কিন্তু আত্মবিশ্বাসী গলায় বলল, স্যার, যদি অনুমতি হয় তাহলে আমি এই সিস্টেমটা আবার চালু করতে পারি। সেখানে দাঁড়ানো সিকিউরিটি গার্ড এবং কিছু জুনিয়র কর্মচারী জোরে হেসে উঠল। কেউ তাকে পাগল বলল, কেউ ডেকে বলল, চল হট এখান থেকে, এটা শেয়ার বাজার, সবজি মার্কেট নয়। কিন্তু সেই ছেলেটাই কিছুক্ষণের মধ্যে এমন কিছু করে দেখাতে চলেছিল যা বড় বড় আইআইটি এবং বিদেশি ডিগ্রিধারী এক্সপার্টরাও কল্পনা করেনি। বন্ধুরা, এখন প্রশ্ন হল, এই রদ্দি বিনতে আসা ছেলেটা আসলে কে ছিল? আর ক্যান্ডেলস্টিক চার্ট এবং কোডিংয়ের এত গভীর জ্ঞান সে পেল কোথা থেকে? কোম্পানির মালিক সুনীল মিত্তাল আজ খুবই উদ্বিগ্ন ছিলেন। পুরো কোম্পানিতে শোকের মতো নিস্তব্ধতা ছিল। ডিলারদের মুখে ঘাম ছিল এবং রিস্ক ম্যানেজমেন্ট টিমে হুড়োগুড়ি পড়ে গিয়েছিল, কারণ তাদের ৫০০ কোটি টাকার আলফা প্রজেক্ট গত ১৫ দিন ধরে ঠাপ পড়েছিল। এটা ছিল এমন একটা অটোমেশন সিস্টেম যা কোম্পানির রেড ফ্ল্যাগ ছিল, কিন্তু আসল সমস্যাটা কেউ ধরতে পারছিল না। প্রতি মুহূর্তে কোম্পানির শেয়ারের দাম পড়ছিল এবং শাখ মুছে যাচ্ছিল। কোম্পানির সবচেয়ে উপরের তলায় তৈরি ওয়ার রুমে পরিবেশ ছিল অত্যন্ত উত্তেজনাপূর্ণ। সুনীল মিত্তাল বিরক্তিতে কনফারেন্স টেবিলে জোরে ঘুষি মারলেন এবং চিৎকার করে বললেন, পুরো ১৫ দিন পার হয়ে গেছে, মার্কেট ক্র্যাশ করছে আর আমাদের সিস্টেম ঘুমাচ্ছে। এই অ্যালগোরিদম বানাতে হাজার হাজার কোটি টাকা ঢালা হয়েছে আর রেজাল্ট শূন্য। ঘরে দাঁড়ানো সব সিনিয়র ডেভেলপার এবং অ্যানালিস্টদের মুখ মলিন হয়ে গিয়েছিল। ভয় এবং চাপ স্পষ্ট ঝলকাচ্ছিল। ঠিক তখনই হেড অফ টেকনোলজি সাহস জোড়ো করে উত্তর দিলেন, স্যার, আমরা সিস্টেমের প্রতিটা লুপ এবং লজিক চেক করে ফেলেছি। হার্ডওয়্যার, নেটওয়ার্ক, ডেটা ফিড, টেকনিক্যালি সবকিছু একদম ঠিক আছে বলে মনে হচ্ছে। মনে হচ্ছে যেন সিস্টেমটা নিজেই কাজ করতে অস্বীকার করেছে। আরেকজন বলল, স্যার, আমেরিকা থেকেও এক্সপার্টরা অনলাইনে জুড়ে আছেন, কিন্তু কারোরই বোঝা যাচ্ছে না সমস্যাটা কোথায়। সুনীল মিত্তলের গলা আরও কঠোর হয়ে উঠল, আজ মার্কেট বন্ধ হওয়ার আগে সিস্টেম চালু চাই। সন্ধ্যার মধ্যে আমাকে গ্রিন সিগন্যাল চাই, নইলে সবার চাকরি বিপদে পড়বে। এবং তিনি রাগে মিটিং রুম থেকে বেরিয়ে গেলেন। লিফটে নিচে নামতে নামতে এবং বাইরে বেরোতেই তার চোখ পড়ল গেটের কাছে ফুটপাথে বসা সেই ১২ বছরের ছেলেটার উপর। হাতে রদ্দির বস্তা, কাঁধে ময়লা শার্ট, কিন্তু তার চোখে চার্ট পড়ার এক আলাদা ক্ষুধা ছিল। সেই ছেলেটা, যার নাম আরিয়ান, প্রতিদিন এখানে ফেলে দেওয়া পুরনো বিজনেস পত্রিকা এবং ফাইল কুড়োতে আসত, কিন্তু তার চোখ সবসময় কোম্পানির বড় ডিজিটাল স্ক্রিনে চলা শেয়ারের দামের ওপর আটকে থাকত, যেন সেই লাল আর সবুজ চিহ্নের পিছনে লুকোনো বাজারের ভাষা সে বুঝতে পারছিল। স্যুট বুট পরা লোকদের দৌড়ঝাঁপ, ফোনের ঘণ্টা, মালিকের রাগ, সব কিছু সে মনোযোগ দিয়ে দেখছিল। সে আস্তে আস্তে বিড়বিড় করল, ১৫ দিন ধরে তাদের চার্ট নড়ছে না, কিন্তু এরা কোডিংয়ে ভুল খুঁজছে। আসল গোলমাল তো সেন্টিমেন্ট ডেটার ইনপুটে। কিন্তু তার কথা কে শুনবে? লোকের চোখে সে শুধু একটা গরিব রুদ্দি তোলা ছেলে ছিল। কেউ জানত না আরিয়ানের গল্পটা কি। আরিয়ান জন্মানোর কয়েক বছর পরেই তার মা তার বাবার থেকে ডিভোর্স নিয়েছিলেন। সেই বাবা আর কেউ নন, এই ফিনটেক ডাইনামিক্স কোম্পানির মালিক সুনীল মিত্তাল। কিন্তু এই সত্যিটা কারোরই জানা ছিল না, এমনকি আরিয়ানেরও না। ডিভোর্সের পর তার মা মায়ের বাড়ি ফিরে এসেছিলেন বুড়ো বাবার কাছে। আরিয়ানের নানা শহরের একটা পুরনো কোণায় রদ্দি এবং পুরনো বইয়ের দোকান চালাতেন। পুরনো জমানার নীতিমান মানুষ। মায়ের পুরো দুনিয়া ছিল আরিয়ান, কিন্তু তিনি প্রায়ই অসুস্থ থাকতেন। ডিভোর্সের ধাক্কা এবং গরিবের বোঝা তিনি সহ্য করতে পারছিলেন না। চিকিৎসা ছিল দামি আর বাড়ির অবস্থা দুর্বল। বাড়ি চালাতে এবং ওষুধ আনতে আরিয়ান সারাদিন শহরের বড় বড় বিল্ডিং থেকে রদ্দি এবং পুরনো বিজনেস পত্রিকা কুড়োত। কিন্তু রাত হলেই যখন পুরো দুনিয়া ঘুমিয়ে পড়ত, আরিয়ান এবং তার নানা তাদের ছোট্ট রদ্দির দোকানে মোমবাতির আলোয় কাজ শুরু করতেন। নানা তাকে শেখাতেন ক্যান্ডেলস্টিক চার্ট কি, ব্যালেন্স শিট কিভাবে পড়তে হয়, আর বাজার কখন পড়ে, কখন ওঠে, কেন।
কারণ তার নানা শুধু রদ্দি বিক্রেতা ছিলেন না, তিনি একসময় এই ফিনটেক ডায়নামিক্স কোম্পানিতেই চিফ ডেটা অ্যানালিস্ট ছিলেন। তার দোকানে রদ্দির স্তূপের নিচে দুনিয়া জুড়ে ফিন্যান্সের বই চাপা পড়েছিল। নানা প্রায়ই আদর করে বলতেন, আরিয়ান বেটা, বাজার শুধু সংখ্যার খেলা নয়, তোর মধ্যে সেই চোখ আছে, তুই চার্ট দেখিস না, তাকে অনুভব করিস। আরিয়ান হাসত, নানা, সব আপনার থেকেই শিখেছি। কিন্তু নানার চোখে একটা এমন রহস্য লুকোনো ছিল যা তিনি কখনো আরিয়ানকে বলতে পারেননি। আরিয়ান শুধু পরিশ্রমী ছিল না, সে জন্ম থেকেই একটা ট্রেডিং জিনিয়াস ছিল। কিন্তু এই জিনিয়াস ছেলেটাই দিনে মায়ের চিকিৎসার জন্য রদ্দি কাগজ তুলত আর রাতে শেয়ার বাজারের জটিল ভাষা শিখত। পরের দিন কোম্পানির গেটের সামনে বসা আরজান আজও সেই বড় স্ক্রিনে থেমে থাকা গ্রাফের দিকে তাকিয়েছিল। সে নিজের মনে বলল, যদি আমাকে সেই সার্ভার রুমে মাত্র 5 মিনিটও দেওয়া হয়, তাহলে আমি এই 500 কোটির সিস্টেম ঠিক করে দিতে পারি। ঠিক তখনই একটা তীক্ষ্ণ গলা শোনা গেল, আরে ও রদ্দিতলা, এখান থেকে সর, এটা কোনো সিনেমা হল নয় যে স্ক্রিন ঘুরে দেখবি। আরজেন তড়িঘড়ি উঠে দাঁড়াল, কিন্তু যেতে যেতেও তার চোখ সেই ডিজিটাল টিকার থেকে সরছিল না। ঠিক সেই সময় সুনীল মিত্তল তার লাক্সারি গাড়ির দিকে যাচ্ছিলেন। তিনি থেমে গেলেন। প্রথমবার তিনি সেই ছেলেটাকে মনোযোগ দিয়ে দেখলেন। সুনীল গার্ডকে জিজ্ঞেস করলেন, এই ছেলেটা কে? গার্ড বলল, স্যার, প্রতিদিন আসে, পুরনো খবরের কাগজ কুড়োয়, শুধু বাজারের দামগুলো এমনভাবে ঘুরে দেখে যেন ওর কিছু বোঝা যায়। সুনীল আরজানের দিকে তাকালেন। আরজন ভয়ে চোখ নামিয়ে নিল। কয়েক মুহূর্তের নীরবতার পর সুনীল বললেন, তুমি এই সংখ্যাগুলো এত মনোযোগ দিয়ে কেন দেখো? তুমি কি জানো এগুলো কি? আরজান ধীর গলায় বলল, স্যার, আমার বাজারের ধুকপুক শোনা যায়। সুনীল অবাক হয়ে গেলেন। তুমি তো রদ্দি কুড়োস বেটা, এটা দুনিয়ার সবচেয়ে জটিল অ্যালগরিদম মেশিন। আরজান সাহস জোড়ো করে বলল, স্যার, যদি একবার মেইন সার্ভারের কাছে যেতে দেন, তাহলে বলতে পারি আপনার সিস্টেম ট্রেড কেন নিচ্ছে না। সেখানে দাঁড়ানো পুরো স্টাফ এবং ড্রাইভার হেসে উঠল। হে বলবে, রদ্দি তোলা এখন কোডিং শেখাবে? স্যার, সময় নষ্ট করবেন না, ও পাগল। সুনীলের কাছে কে জানি কেন সেই ছেলের আত্মবিশ্বাসে নিজের পুরনো দিন দেখা যাচ্ছিল। প্রভু লজিক মনকে থামিয়ে দিল। কিছু না বলে তিনি গাড়িতে উঠে চলে গেলেন। পরের সকালে কোম্পানির গেটের বাইরে আবার সেই হুড়োহুড়ি। ইঞ্জিনিয়ারদের হাতে ল্যাপটপ, গ্লোবাল ইনভেস্টরদের ধমক আসছিল, কিন্তু সিস্টেমের কোড এখনও ক্র্যাশ ছিল। আজ আরজান আরও বেশি অস্থির ছিল। তার মায়ের শ্বাস দ্রুত চলছিল এবং ওষুধ শেষ হয়ে গিয়েছিল। গতরাতে নানা বলেছিলেন, আরজান, তুই বাজার বুঝিস, কিন্তু দুনিয়া তোকে বিশ্বাস তখনই করবে যখন তুই রিস্ক নিবি। রিস্ক ছাড়া কোনো প্রফিট হয় না। এই কথাগুলো আরজানের মনে গেঁথে গিয়েছিল। মায়ের ওষুধের জন্য টাকা দরকার ছিল। সে ভাবল, যদি আমি তাদের সিস্টেম ঠিক করে দিই, তাহলে হয়তো পুরস্কারে কিছু টাকা পাওয়া যাবে। এই ভেবে সে আবার গেটে পৌঁছল। আস্তে গার্ডকে বলল, ভাইয়া, মাত্র 5 মিনিট, আমি জানি এরারটা কোথায়। গার্ড রাগে চেঁচিয়ে উঠল, আবার তুই এসেছিস? কাল তোকে তাড়িয়েছিলাম না? সে গেটের কাছে লাগানো বড় জেনারেটর এবং সার্ভার কুলিং ইউনিটের পিছনে লুকিয়ে পড়ল। সেখান থেকে কাঁচের দাওয়ালের ওপারে মেইন সার্ভার রুম দেখা যাচ্ছিল। সে বিড়বিড় করল, এরা বারবার কোড রিফ্রেশ করছে, কিন্তু আসল খারাপই কোডে নয়, ডেটা ফিডের তারে। ঠিক তখনই একজন জুনিয়র ইঞ্জিনিয়ার বাইরে সিগারেট খেতে এলো এবং তাকে দেখে ফেলল। ওই, এখানে কি করছিস? স্যার, আমি শুধু একটু দেখতে চাই, আরজান ভয়ে ভয়ে বলল। দেখে কি হবে? এত বড় কোম্পানির সার্ভার, বাচ্চাদের ভিডিও গেম নয়, চল ভাগ এখান থেকে। ইঞ্জিনিয়ার তাকে ডেকে তাড়িয়ে দিল। আরজান চুপচাপ সেখান থেকে সরে গেল, কিন্তু তার চোখ এখনও সেই কাঁচের দরজায় আটকে ছিল, যেখান থেকে হাজার হাজার কোটির ব্যবসা নিয়ন্ত্রিত হতো। হঠাৎ ভেতর থেকে তীব্র সাইরেনের শব্দ হল, বাজার বাজার, ডেটা লিঙ্ক ফেলিয়ার, মার্জিন কল অ্যালার্ট। কোম্পানিতে হুড়োহুড়ি পড়ে গেল। কর্মচারীরা ভয় পেয়ে এদিক ওদিক দৌড়াতে লাগল। আমেরিকার বাজার খোলার সময় হয়ে এসেছিল এবং তাদের সিস্টেম পুরোপুরি অন্ধ হয়ে গিয়েছিল। আরজান ভয়ে ভয়ে আবার গেটের কাছে এলো। সে উঁকি দেওয়ার চেষ্টা করতেই গার্ড আবার চেঁচিয়ে উঠল, কতবার বলবো, দূরে থাক। এবার গার্ড জোরে ধাক্কা দিল। আরজান রাস্তায় পড়ে গেল। তার হাত থেকে রদ্দির বস্তা ছুটে গেল এবং পুরনো ইকোনমিক টাইমস হাওয়ায় উড়ে গেল। বাইরে দাঁড়ানো কিছু লোক তামাশা দেখে হো হো করে হাসতে লাগল। এই ছেলে অ্যালগো ট্রেডিং কি জানবে? এ তো মোবাইলের ক্যালকুলেটরও চালাতে পারবে না। আরজান কিছু বলল না। সে ধুলো ঝেড়ে উঠে দাঁড়াল। তার মাথায় শুধু একটা কথাই ঘুরছিল, কাশ আমাকে মাত্র 5 মিনিট দেওয়া হতো, আমি জানি ডেটা কোথায় আটকে আছে। সে পুরো দিন কোম্পানির বাইরে চুপচাপ বসে রইল। খিদে তেষ্টায় সন্ধে নামতে লাগল। বাজার বন্ধ হওয়ার সময় হয়ে গিয়েছিল, কিন্তু কোম্পানির সিস্টেম এখনও কোমায় ছিল। ঠিক তখনই কোম্পানির মালিক সুনীল মিত্তাল বাইরে বেরোলেন, মুখে হার মানার ভাব। তার চোখ পড়ল গেটের কাছে বসা আরজনের ওপর। সুনীল গার্ডকে জিজ্ঞেস করলেন, তুমি ওকে বারবার ধাক্কা কেন মারো?
গার্ড বলল, স্যার, এ প্রতিদিন সার্ভার রুমের দিকে উকি মারে, বলে সিস্টেম ঠিক করে দেবে। সুনীল আরজানের দিকে তাকালেন। সকালের মতোই সেই ছেলের চোখে এক অদ্ভুত জেদ ছিল। সুনীল কাছে গিয়ে জিজ্ঞেস করলেন, তুমি এখনও যাওনি? তুমি প্রতিদিন এই বিল্ডিং কেন দেখো? কি বোঝো তুমি? আরজান বলল, স্যার, যদি আমাকে মেইন সার্ভারের পিছনের কেবেলটা একবার দেখতে দেন তাহলে বলতে পারি সমস্যাটা কোথায়। সেখানে দাঁড়ানো কিফ ইঞ্জিনিয়ার এবং স্টাফ সবাই হেসে উঠল। স্যার, এ তো বাচ্চা, এ কি জানে ফাইবার অপটিক আর লেটেন্সি কি। আরজন চুপ করে রইল। সে শুধু সুনীলের চোখে ভরসা খুঁজছিল। এক মুহূর্তের জন্য সুনীলের মনে এক অদ্ভুত ব্যথা উঠল, যেন কোনো পুরনো ভুলে যাওয়া সম্পর্কের ছায়া দেখা গেল। সুনীল কঠিন গলায় বললেন, ঠিক আছে, আমার আর হারানোর কিছু বাকি নেই। তুমি যদি কিছু জানো তাহলে ভিতরে এসে বলো। চিফ টেকনিক্যাল অফিসার চেঁচিয়ে উঠলেন, স্যার, এভাবে কোনো রাস্তার ছেলেকে হাই সিকিউরিটি জোনে নিয়ে যাওয়া যায়? এটা প্রোটোকলের বিরুদ্ধে। সুনীল হাত তুললেন। আমি বলেছি ওকে ভিতরে আনো। যখন তোমাদের বিদেশি এক্সপার্টরা ফেল করেছে তখন একটা বাচ্চাকে চেষ্টা করে দেখতে ক্ষতি কি? চারদিকে ফিসফিস শুরু হলো। রুদ্দি তোলা ছেলে ট্রেডিং ডেস্কে, এটা তো পাগলামি। সুনীল আর্জনকে নিয়ে ঠান্ডা এসি সার্ভার রুমে পৌঁছলেন। শত শত নীল আর সবুজ আলো জ্বলছিল, নিভছিল। মেশিনের গুঞ্জন শোনা যাচ্ছিল। আর্জন, তুমি জানো এই সিস্টেম কেন বন্ধ? সুনীল জিজ্ঞেস করলেন। আর্জন আস্তে আস্তে মেন সার্ভার র্যাকের চারপাশে ঘুরতে লাগল। সে কোনো স্ক্রিন দেখল না, কোনো কিবোর্ড ছুল না। সে মাটিতে ঝুঁকে পড়ল যেখানে হাজার হাজার তারের জঞ্জাল ছিল। সে কান লাগিয়ে ফ্যানের শব্দ শুনল, তারপর বাতাসের প্রবাহ অনুভব করল। হঠাৎ সে থেমে গেল, সার্ভারের সবচেয়ে নিচের অংশে যেখানে ধুলো জমেছিল। সে আঙুল দিয়ে ইশারা করে বলল, স্যার, সার্ভার ক্র্যাশ হয়নি, এটাকে কেউ চোখ করেছে। সবাই অবাক হয়ে গেল, মানে কি? আর্জন বলল, সিস্টেম নিজে থেমে যায়নি, এর ডেটা ফিড পোর্টের ক্লিপটা আধখানা বের করে দেওয়া হয়েছে। এটা কোনো টেকনিক্যাল ফল্ট নয়, এটা কারোর ইচ্ছা। একজন সিনিয়র ইঞ্জিনিয়ার রাগে বলল, এটা অসম্ভব, সেই পোর্টে পৌঁছতে বায়োমেট্রিক লক খুলতে হয়, আর গত দুদিন ধরে সেখানে কেউ যায়নি। আর্জন র্যাকের পেছনে একটা ছোট্ট খোলা ভেন্টিলেশন প্যানেলের দিকে ইশারা করল। না স্যার, যদি কেউ এই ভেন্ট দিয়ে একটা লম্বা স্ক্রু ঢুকিয়ে দেয় তাহলে লক না খুলেও কি পালগা করা যায়। সবাই গিয়ে দেখল, ভেন্টিলেশনের জালটা একটু বেঁকে গিয়েছিল, আর ভিতরে আসল ফাইবার কেবেলটা তার জায়গা থেকে চুল পরিমাণ সরে গিয়েছিল। মানে আর্জন একদম ঠিক ছিল। সুনীলের মুখের রং উড়ে গেল। তিনি বললেন, তার মানে কেউ ইচ্ছেকৃতভাবে কোম্পানিকে ধ্বংস করার ষড়যন্ত্র করেছে। তারপর তিনি আরজানের দিকে ফিরলেন। কিন্তু তুমি এসব কি করে বুঝলে বেটা? আরজান নিষ্পাপভাবে বলল, স্যার, আমি রাতে নানার দোকানে পুরনো সিপিইউ আর রেডিও ঠিক করি। নানা বলেন, যদি শব্দ ঠিক থাকে আর মেশিন না চলে তাহলে বোঝো কেউ তার শ্বাস বন্ধ করে রেখেছে। আমি শুধু সেইটা দেখেছি। সুনীল গম্ভীর হয়ে জিজ্ঞেস করলেন, যদি আমি বলি এই সিস্টেম অনলাইন করো তাহলে পারবে? এটা শুনে ইঞ্জিনিয়াররা ঘাবড়ে গেল। স্যার, এটা মজা নয়। যদি ভুল কেবিল জুড়ে যায় তাহলে আমাদের পুরো ডেটাবেস উড়ে যাবে, 500 কোটি শূন্য হয়ে যাবে। সুনীল কারোর কথা শুনলেন না। তিনি শুধু আরজানের দিকে তাকালেন। বলো, রেডি? আরজান প্রথমবার হালকা হাসি দিয়ে বলল, জি স্যার, রিস্ক আছে তবে ইস্ক আছে, মানে চেষ্টা করব। সেই একটা লাইন পুরো হলকে নিস্তব্ধ করে দিল। আরজান ঝুঁকে সার্ভার র্যাকের নিচে ফলস ফ্লোরিংয়ের আধারি জায়গায় ঢুকে গেল। সেখানে ধুলো আর কেবেলের জাল ছিল। টর্চ হাতে নিতেই আরজান ভিতরে উকি দিয়ে তৎক্ষণাৎ বলল, দেখুন স্যার, এই ফাইবার লিঙ্কটা এখানে থাকার কথা নয়। ইঞ্জিনিয়াররা ঝুঁকে দেখলেন এবং হঠাৎ চমকে উঠলেন। এটা তো ব্যাকআপ সার্ভারের কেবল, এটা মেইন লাইনে কে জুড়ে দিয়েছে? আরজান খুব সাবধানে সেই কেবলটা ধরল, আস্তে আস্তে ঘুরিয়ে ঠিক পোর্টে ক্লিক শব্দ করে ফিট করে দিল। ইঞ্জিনিয়াররা হতবাক হয়ে গেল। আমরা হাজার হাজার লাইন কোড চেক করছি আর ভুলটা ছিল হার্ডওয়্যারের একটা ছোট্ট পোর্টে। এই ছেলে 2 মিনিটে ধরে ফেলল। আরজান তারপর সিস্টেমের ডান দিকে গেল, যেখানে পাওয়ার সাপ্লাই ইউনিট ছিল। সেই ইউনিটটা হালকা হালকা হামিং শব্দ করছিল। সে হাত রাখল এবং হঠাৎ পিছিয়ে গেল। স্যার, এটা এখন অন করলে পুরো সিস্টেম উড়ে যাবে। উড়ে যাবে? সবাই একসাথে বলে উঠল। কিন্তু কেন? আরজান পাওয়ার বক্সের দিকে ইশারা করল। স্যারের ওয়্যারিং বদলে দেওয়া হয়েছে, আর্থিংয়ের তারকে ফেজের সাথে জুড়ে দেওয়া হয়েছে। কারেন্ট চললেই 440 ভোল্টের ঝটকা সোজা মাদারবোর্ডে যাবে, পুরো ডেটা পুড়ে ছাই হয়ে যাবে। এটা কোনো ভুল নয়, এটা একটা ফাঁদ। সুনীলের আরজানের প্রথম কথা মনে পড়ে গেল। স্যার, কেউ সিস্টেমকে থামিয়ে রেখেছে। এখন সব কিছু পরিষ্কার হয়ে গিয়েছিল। কোনো গাদ্দার কোম্পানির ভিতরেই ছিল। আরজান সাহস করে বলল, স্যার, আমাকে মাত্র 15 মিনিট দিন। আমার একটা ওয়্যার কাটার আর টেপ লাগবে। আমি যদি ভুল করি তাহলে আমি নিজেই এখান থেকে চিরকালের জন্য চলে যাব। সুনীল না ভেবে বললেন, শুরু করো। আরজন টুল চাইল,
ইঞ্জিনিয়াররা দ্বিধা করছিলেন, কিন্তু মালিকের আদেশ ছিল। আর্জন কেবেল কাটল, ঠিক তার চিনল এবং আবার টেপ করে জড়ল। তার কপাল থেকে ঘাম ঝরছিল, কিন্তু হাত কাঁপছিল না। 15 মিনিট পূর্ণ হল। আর্জন সিস্টেমের মেইন কনসোলের সামনে দাঁড়াল। স্যার, এখন অ্যালগো রান করা যায়। সবাই ঘাবড়ে গেল। আরে এখনও করবেন না, যদি ব্লাস্ট হয়ে যায় তাহলে? কিন্তু সুনীল কারোর কথা শুনলেন না। তিনি সোজা আর্জনের দিকে ইশারা করলেন, তুমিই এন্টার চাপো। আর্জন আস্তে আস্তে কিবোর্ডের কাছে গেল, একটা লম্বা শ্বাস নিয়ে এক্সিকিউট বোতাম টিপে দিল। হলে নিস্তব্ধতা নেমে এলো। 1 সেকেন্ড, 2 সেকেন্ড, হঠাৎ স্ক্রিনে হাজার হাজার সংখ্যা দৌড়াতে লাগল। লাল এরারগুলো সরে গেল এবং সবুজ প্রফিট চার্ট উপরে উঠতে লাগল। সিস্টেম লাইভ হয়ে গিয়েছিল। 15 দিন ধরে ঘুমন্ত কোম্পানি আজ এক রদ্দি তোলা ছেলের আঙুলে জেগে উঠল। হলে চারদিকে তালির শব্দ গেল। সুনীল স্বস্তির শ্বাস ফেললেন এবং ধীর গলায় বললেন, আর্জন, তুমি করে দেখালে। ইঞ্জিনিয়াররা উৎসব করছিলেন, কিন্তু সুনীলের মাথায় এখন শুধু একটা প্রশ্ন ঘুরছিল, এই ছেলেটা কে? সুনীল আর্জনের কাছে এলেন। তার গলা খুব নরম ছিল। বেটা, তুমি কে? সত্যি বলো। স্যার, আমি কেউ না। সুনীল মাথা নেড়ে বললেন, না, কোনো সাধারণ রদ্দি কোড়ানো ছেলে এত জটিল সার্ভার এভাবে ঠিক করতে পারে না। তোমার মধ্যে সেই ডিএনএ আছে যা বাজার বোঝে। তারপর জিজ্ঞেস করলেন, তুমি এই কোম্পানিতে বারবার কেন আসতে? আর্জন আসতে বলল, স্যার, আমার মা খুব অসুস্থ। তার ওষুধের জন্য আমি রদ্দি করই। রাতে নানার পুরনো দোকানে চাট পড়তে শিখি। সেখান থেকেই জেনেছি মেশিন কিভাবে কথা বলে। ইঞ্জিনিয়ার এবং স্টাফ একে অপরের দিকে তাকাতে লাগল। এক রদ্দি তোলা ছিলে আর এত গভীর বোঝাপড়া। সুনীল আসতে জিজ্ঞেস করলেন, তোমার বাবা? আমার জানা নেই স্যার, আমি তাকে কখনো দেখিনি। তোমার মায়ের নাম কি? আর্জুন পকেট থেকে ঘাম মুছতে মুছতে বলল, স্যার, আরাধ্যা সূর্য। এই নাম শুনেই সুনীলের পায়ের তলা থেকে মাটি সরে গেল। ঘরের শোরগোল যেন তার কাছে বন্ধ হয়ে গেল। আরাধ্যা সূর্য, সেই নাম যার সাথে তিনি 12 বছর আগে নিজের অহংকার এবং কাজের পাগলামিতে ডিভোর্স করেছিলেন। তুমি নানার সাথে কোথায় থাকো? সুনীল কাঁপা গলায় জিজ্ঞেস করলেন। আর্জন মাথা নিচু করে বলল, স্যার, মা বলেন পাপা আমাদের ছেড়ে চলে গিয়েছিলেন। তিনি তার কেরিয়ার আর টাকার পেছনে দৌড়ে এত দূর চলে গিয়েছিলেন যে আর ফিরে আসেননি। সুনীল সেই ঠান্ডা সার্ভার রুমে হাঁটু গেড়ে বসে পড়লেন। তিনি নিজেকে সামলে বললেন, তোমার মা কি তোমাকে তোমার পাপার ছবি কখনো দেখিয়েছেন? না স্যার, আর্জন বলল। মা বলেন কিছু ছবি ছিঁড়ে ফেলা হয়েছে আর কিছু পুরনো ফাইলে হারিয়ে গেছে। এতটা শুনে সুনীলের চোখ থেকে জল পড়তে লাগল। এখন তার বিশ্বাস হয়ে গিয়েছিল এই ছেলে তারই রক্ত, তার হারানো ইনভেস্টমেন্ট যা আজ সুদ সমেত ফিরে এসেছে। কাঁপা গলায় সুনীল বললেন, আর্জন, তুমি আমার... পুরো বাক্য বলতে পারলেন না, গলা ভরে এলো। তিনি দুহাতে আর্জনের মুখ ধরলেন। বেটা, তুমি আমার মতো কেন লাগছ? কারণ হয়তো আমি আপনারই ছেলে। পুরো কোম্পানিতে যেন নিস্তব্ধতা নেমে এলো। কর্মচারীরা ফিসফিস করতে লাগল, কি, মালিকের ছেলে? আর্জন ভয় পেয়ে গেল। না স্যার, এমন বলবেন না, আমরা খুব গরিব, আপনি এত বড় মানুষ। সুনীল তৎক্ষণাৎ বললেন, গরিবই কোনো সম্পর্কের মূল্য কম করে না বেটা। আর যদি তুমি আমার ছেলে হও, তাহলে আজ তুমি শুধু কোম্পানির সিস্টেম নয়, আমার পুরো জীবনের ব্যালেন্স শিট ঠিক করে দিয়েছ। সুনীল তৎক্ষণাৎ তার গাড়ি বের করলেন। চলো আর্জন, আমাকে তোমার মায়ের সাথে দেখা করতে হবে। পরের ঘণ্টায় শহরের সরু গলি এবং পুরনো বাড়িগুলোর মাঝে সুনীলের দামি গাড়ি থামল। সেখানে রদ্দি এবং পুরনো বইয়ের একটা ছোট গোডাউন ছিল। বাইরে একটা ভাঙা চেয়ারে এক মহিলা বসেছিলেন, মাথায় ওড়না, ক্লান্ত মুখ, কিন্তু চোখে সেই গর্ব। আরাধ্যা, সেই মহিলা যাকে তিনি 12 বছর আগে একটা ছোট ভুল বোঝাবুঝি এবং অহংকারে ডিভোর্স দিয়েছিলেন। আরাধ্যা তাকে দেখলেন, চিনতে পারলেন, কিন্তু মুখে খুশি নয়, শুধু পুরনো ক্ষত। তুমি এখানে কেন এসেছ? আরাধ্যা ঠান্ডা গলায় জিজ্ঞাসা করলেন। সুনীল বললেন, আমাকে আর্জনের ব্যাপারে জানতে হবে। আর্জন দৌড়ে মায়ের কাছে গেল। মা, ইনি মেশিন ঠিক করিয়েছেন এবং এখন... আরাধ্যা ভয় পেয়ে গেলেন। ওকে বিরক্ত করো না সুনীল, ও দিনরাত রদ্দি কুড়ায় আমার চিকিৎসার জন্য, ওর তোমার টাকার দরকার নেই। সুনীলের গলা ভারী হয়ে এলো। আরাধ্যা, আর্জন কি আমার ছেলে? আরাধ্যার চোখ ভিজে এলো। কয়েক মুহূর্ত নীরবতা, তারপর তিনি বললেন, হ্যাঁ, হ্যাঁ সুনীল, আর্জন তোমারই ছেলে, সেই যাকে তুমি একটা বোঝা ভেবে ছেড়ে গিয়েছিলে। সুনীল ফুপিয়ে কেঁদে উঠলেন।
আর্জন কিছুই বুঝতে পারছিল না, কিন্তু মা বাবাকে এত বছর পর একসাথে দেখে তার মন ভারী হয়ে গেল। সুনীল আর্জনের সামনে হাঁটু গেড়ে বসলেন। বেটা, আমি আমার জীবনে অনেক প্রফিট কামিয়েছি, কিন্তু সবচেয়ে বড় লস এই যে তোকে এবং তোর মাকে হারিয়েছি। আমাকে মাফ করে দে। আর্জন কাঁদতে কাঁদতে বলল, তাহলে আপনিই আমার পাপা? আপনি এখন আমাদের ছেড়ে যাবেন না তো? কক্ষনো না বেটা, কক্ষনো না। এটা ছিল সেই মুহূর্ত যা ভাগ্য 12 বছর ধরে হোল্ড করে রেখেছিল। তারপর সুনীল আরেকটা সত্যি বললেন। যে ইঞ্জিনিয়ার সার্ভারের ওয়্যারিং বদলে দিয়েছিল এবং আর্জনকে বাধা দিয়েছিল, পুলিশ তাকে ধরে ফেলেছে। একটা প্রতিদ্বন্দ্বী ব্রোকারেজ ফার্ম তাকে টাকা দিয়েছিল আমাদের সিস্টেম হ্যাক করতে, কিন্তু তারা জানত না যে আমার আসল সিকিউরিটি সিস্টেম আমার ছেলে হয়ে গেটে দাঁড়িয়েছিল। সুনীল হাসলেন। বেটা, আজ থেকে তুমি আমাকে স্যার বলবে না। আমি তোমার বাবা, আর তুমি ফিনটেক ডাইনামিক্সের আসল উত্তরাধিকারী। সুনীল আরাধ্যার পুরো চিকিৎসা করালেন। আর্জনকে শহরের সবচেয়ে ভালো স্কুলে ভর্তি করা হলো, যেখানে সে এখন রদ্দি নয়, রোবোটিক্স এবং ফিনান্স পড়ে। তার নানাকে কোম্পানিতে সম্মানসূচক উপদেষ্টার পদ দেওয়া হলো। যে জীবন আর্জনকে রদ্দির স্তূপে ফেলে দিয়েছিল, সেই জীবনই তাকে সবচেয়ে বড় পুরস্কার দিল, মা বাবার ভালোবাসা। আর্জন আজও মাঝে মাঝে কোম্পানির সার্ভার রুমে যায় এবং সুনীল তাকে দেখে ভাবেন, কাশ আমি তাকে কখনো হারিয়েই না ফেলতাম।